সংবিধান লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া হোয়াইট হাউসের। ব্যবসায়িক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার মার্কিন প্রেসিডেন্টের। কূটনৈতিক টানাপোড়েন কাটাতে জাতিসংঘের হস্তক্ষেপ আহ্বান কাতারের। সংকট সমাধানে উপসাগরীয় প্রতিনিধিদের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পানামার। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি। এবং ব্রিটেনের সরকার গঠন নিয়ে সমঝোতায় বিলম্ব। চূড়ান্ত চুক্তির জন্য ডিইউপির সঙ্গে আলোচনায় বসছেন থেরেসা মে। ব্রেক্সিট আলোচনা পিছিয়ে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। দেখছিলেন প্রধান শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওয়াশিংটন ডিসি ও ম্যারিল্যান্ডের অ্যাটর্নি জেনারেল। তাদের দাবি, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরও ট্রাম্প ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ব্যবসায়িক লেনদেন বাবদ বিদেশি অর্থ গ্রহণ করছেন। তবে অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। এদিকে ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ বহাল রেখে রায় দিয়েছেন আপিল আদালত। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রায় 5 মাস পর সোমবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শ্রম খাতের উন্নয়নে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করায় ট্রাম্পের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন দপ্তরের প্রধানরা। মন্ত্রিসভার প্রশংসা কুড়ালো অভিবাসী ইস্যুতে আইনি লড়াইয়ে বারবার ব্যর্থ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার 6 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ বহাল রেখে রায় দেন সান ফ্রান্সিসকো নবম সার্কিট আদালতের আপিল বিভাগ। এ বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশকে অভিবাসী আইন বিরোধী উল্লেখ করেন বিচারকরা। গত মার্চে ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও হাওয়াই আদালতের রায়ে তা আটকে যায়। সেই স্থগিতাদেশ তুলে নিতে বিচার দপ্তরের আবেদনও প্রত্যাখ্যাত হলো। তবে সুপ্রিম কোর্টে মুসলিম প্রধান 6 দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে রায় আসবে বলে আশাবাদী হোয়াইট হাউস। আমরা আপিল আদালতের রায় পর্যবেক্ষণ করে দেখছি। শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্ব সন্ত্রাসবাদের ভয়াবহ হুমকির মুখে রয়েছে। অবিলম্বে ঝুঁকিপূর্ণ গুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষিদ্ধ করা উচিত। আশা করি দেশের নিরাপত্তা রক্ষার বিষয়টি বিবেচনায় রেখে ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে রায় দেবেন সুপ্রিম কোর্ট। একইভাবে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস আপিল আদালতের রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। চলমান এই বিতর্কের মধ্যেই এবার ট্রাম্পের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছেন ওয়াশিংটন ডিসি ও ম্যারিল্যান্ডের দুজন অ্যাটর্নি জেনারেল। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে কেউই অপরাধ করে পার পেতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই অবৈধভাবে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আছেন। এমনকি বাইরের ও অভ্যন্তরীণ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ব্যবসার লেনদেন বাবদ অর্থ গ্রহণ করছেন। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছি। আশা করি কারো দ্বারা প্রভাবিত না হয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ট্রাম্প প্রশাসন। যারা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করেছেন তাদেরকে ডেমোক্র্যাট সমর্থক উল্লেখ করে এ অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানায় হোয়াইট হাউস। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক বিদেশ বিষয়ক উপদেষ্টা জাহিদ ফারুক সর্দার সাদিকে চেক জালিয়াতি ও প্রতারণা করে ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করে 2015 সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিবৃতি প্রকাশের অন্যতম নায়ক ছিলেন জাহিদ ফারুক। 2014 সালে আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি জাহিদ এতদিন অন্তর্বর্তীকালীন জামিনের আওতায় গোয়েন্দা কর্মকর্তাদের নজরদারিতে থাকলেও 2015 সাল থেকে পলাতক ছিলেন তিনি। গত 17 মে ওয়াশিংটন ডিসি থেকে তাকে গ্রেফতার করে এফবিআই। গত শুক্রবার তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন বাতিল করে আটকে রাখার নির্দেশ দেন। আগামী 27 জুন তাকে আবারও আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এর আগে একই ধরনের অভিযোগে আরও 27 বার গ্রেফতার হন জাহিদ সর্দার সাদি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ইমেইল যোগাযোগের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে লেখা বিচার দপ্তরের চিঠির উত্তর দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ক্লাসিফাইড তথ্য আদান প্রদানে হিলারির ইমেইল অপব্যবহারের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার ব্যক্তিগত ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেন সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত বন্ধে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করেছিলেন বলে সম্প্রতি অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ইউনূসের বিরুদ্ধে তদন্ত আটকাতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তার পররাষ্ট্রমন্ত্রীর পদের প্রভাব খাটিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর চেয়ে চিঠি পাঠান সিনেট কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পরে তার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বাংলাদেশি গৃহকর্মীর দায়ের করা মামলায় শাহেদুল ইসলামকে সোমবার সকালে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিন আবেদন করলে আদালত $50,000 বন্ডে জামিন মঞ্জুর করেন। মামলায় উল্লেখ করা হয় তার বাসার গৃহকর্মী মোহাম্মদ আমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এছাড়া তার পাসপোর্ট কেড়ে নিয়ে দৈনিক 18 ঘণ্টা কাজ করানো হতো। এই মামলায় আগামী 28 জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। জার্মানির মিউনিখে ট্রেন স্টেশনে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন আহত, হামলাকারী আটক, শহর জুড়ে নিরাপত্তা জোরদার। কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে দেশটির বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ। চলমান সংকট সমাধানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এদিকে কাতারের সঙ্গে সৌদি আরব স্থল সীমান্ত বন্ধ করে দেওয়ায় তীব্র দুর্ভোগে পড়েছেন দুই দেশের সীমান্তে বসবাসকারী নাগরিকরা। কয়েকদিন আগেও দুই দেশের নাগরিকদের পদচারণায় মুখর ছিল সৌদি সীমান্তের এই কাতারি স্থলবন্দর। দুই দেশের নাগরিকদের যাতায়াত আর পণ্য খালাসের কাজে শ্রমিকরা কর্মব্যস্ত থাকলেও কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পর পাল্টে গেছে এখানকার পুরো চিত্র। পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এই এলাকার শ্রমজীবী মানুষ। সীমান্ত বন্ধ করে দেওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দুদেশের সীমান্তের পরিবারগুলো। এখানকার পরিবারগুলোর অনেক সদস্য সৌদি আরবের ভূখণ্ডে বসবাস করে। সৌদি কর্তৃপক্ষ সীমান্ত বন্ধ করে দেওয়ায় তারা স্বজনদের সাথে দেখা করতে পারছে না। 2 দিন আগেও এক ছোট্ট শিশুকে নিয়ে তার বাবা শিশুটির মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু আমরা তার জন্য কিছুই করতে পারিনি। সৌদি আরব সহ কয়েকটি দেশের সঙ্গে কাতারের চলমান কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই এবার ওই দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ ও আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের প্রতি আহ্বান জানালো কাতার এয়ারওয়েজ। আরব দেশগুলো খোড়া যুক্তি দেখিয়ে কাতারের বিরুদ্ধে অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানান সংস্থাটির প্রধান নির্বাহী আকবর আল বকর। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো তাদের আকাশ সীমানায় বিমান চলাচলের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় কাতার সব সময় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহায়তা করে এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের 15,000 সেনা সদস্য আমাদের দেশে অবস্থান করছে। এছাড়া যুক্তরাজ্য ও ইউরোপ সহ বিভিন্ন দেশের কয়েক হাজার সেনাও এখানে রয়েছে। আমরা যদি সন্ত্রাসবাদকে সমর্থন করতাম তাহলে তারা এখানে থাকতে পারত না। শিকাগো চুক্তি অনুযায়ী যে কোনো দেশের বিমান কোনো বিমানবন্দরে অবতরণের অধিকার রাখে। একটি বিমান সংস্থা কখনো রাজনৈতিক অস্ত্র হতে পারে না। blockade conducted by 4 countries. কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, তার দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে কোনো আলোচনা করতে রাজি না দোহা। ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে থানি জানান, কেবল উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন অনুসারে অন্য বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে কাতার। ইরানের সঙ্গে সম্পর্ক রাখায় যদি তারা আমাদের উপর অবরোধ আরোপ করে থাকে তাহলে ইরানের উপরে কেন নয়? শুধু কাতারের নিজস্ব পররাষ্ট্র এবং আল জাজিরার কারণে আমাদের উপর অবরোধ আরোপ করা হয়নি। আমি মনে করি এর পেছনে অন্য বড় কোনো উদ্দেশ্য রয়েছে, আগে সেটা বের করতে হবে। এই কঠিন সময়ে আমাদেরকে যারা সহযোগিতা এবং সমর্থন দিয়ে আসছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
It's not about our policy with আরব দেশগুলো কাতারের সঙ্গে সমুদ্র সীমান্ত বন্ধ করে দেয় ওমানের সমুদ্র সীমা ব্যবহার করে জাহাজে করে পণ্য আমদানি রপ্তানির কাজ শুরু করেছে দোহা। খাদ্য সংকট সমাধানে ইরানের পর কাতারে নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠানো শুরু করেছে তুরস্ক। মধ্যপ্রাচ্যে চলমান এই কূটনৈতিক উত্তেজনাকে একটি জটিল পরিস্থিতি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। সোমবার মার্কিন সিনেটের প্রতিরক্ষা বিষয়ক কমিটির শুনানিতে ম্যাটিস বলেন, সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে সৌদি আরব সহ কয়েকটি আরব দেশ যে পদক্ষেপ নিয়েছে তাতে ওই অঞ্চলের পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। এছাড়া কাতারের ওপর নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সংকট সমাধানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সহ কয়েকটি দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে পানামা। একই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারেরও ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার এক বিবৃতিতে পানামা সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা এক চীন নীতিতে বিশ্বাসী এবং তাইওয়ানকে চীনের একটি অংশ হিসেবেই মনে করে পানামা সরকার। এতদিন চীনের পরিবর্তে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা অন্যতম দেশ হিসেবে পরিচিত ছিল পানামা। বর্তমানে কেবল 20টি দেশের সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এর আগে গত ডিসেম্বরে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় আফ্রিকার আরও দুটি দ্বীপরাষ্ট্র। ব্রিটেনের সংখ্যালঘু সরকার গঠনের চুক্তিতে পৌঁছার লক্ষ্যে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ডিইউপির সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। জোট গঠনের বিষয়ে দর কষাকষি চলতে থাকায় এরই মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথের ভাষণ পিছিয়ে দেওয়া হয়েছে। এতে থেরেসার সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে 19 জুন ব্রেক্সিট আলোচনা শুরুর কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর জোট সরকার গঠনের লক্ষ্যে সোমবার ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। 10 জুন থেকে এই আলোচনা শুরু হলেও এখনও উত্তর আয়ারল্যান্ডের ওই দলটির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। এ কারণে থেরেসা সরকার গঠনের বিষয়টি ব্যাপক অনিশ্চয়তার মুখে পড়েছে। কনজারভেটিভ পার্টি এবং ডিইউপি জোট গঠনে শেষ পর্যন্ত একমত হলেও ভবিষ্যতে তা কোনো ভালো ফল বয়ে আনবে না। এতে জোটে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তবে দুই পক্ষ যদি ব্রেক্সিট সহ অন্যান্য ইস্যুতে জন উন্নয়নকে গুরুত্ব দিয়ে একসঙ্গে এগিয়ে যায় তাহলে এমন আশঙ্কা থাকবে না। কনজারভেটিভ পার্টির সঙ্গে ডিইউপির আলোচনা চলতে থাকায় 19 জুন নির্ধারিত রানী দ্বিতীয় এলিজাবেথের ভাষণ পিছিয়ে পড়েছে। রানীর ভাষণের মাধ্যমে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়। সেখানে সরকারের পক্ষ থেকে তৈরি করা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন রানী। রানীর এই ভাষণ পেছানো সরকারের ভেতরকার জটিলতার ইঙ্গিত বলে মন্তব্য করেছে বিরোধী লেবার পার্টি এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি। নির্বাচনে কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ব্রেক্সিট আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও সংকট সৃষ্টি হয়েছে। 19 জুনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই আলোচনা শুরুর কথা থাকলেও একই দিন নতুন সরকারের কর্মপরিকল্পনা ঘোষণার কারণে তা পিছিয়ে যেতে পারে বলে জানান ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেফিস। সঙ্গত কারণে আলোচনা কিছুটা পেছাতে পারে, তবে ব্রিটিশ সরকার নিঃস্বার্থে চুক্তি করবে। প্রয়োজনে চুক্তি থেকে সরে দাঁড়াতে হতে পারে। প্রশ্ন উঠেছে থেরেসার নতুন মন্ত্রিসভায় রদবদল নিয়েও। থেরেসা মে পুনরায় ক্ষমতায় এলে যাদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়া হবে বলে ধারণা করা হয়েছিল তাদের বেশিরভাগ আগের পদে বহাল থাকায় বেশ কয়েকজন কনজারভেটিভ নেতা দলে নতুন নেতৃত্বের আহ্বান জানান। দলীয় এমপিদের সব সমালোচনা উপেক্ষা করে নিজের প্রধানমন্ত্রিত্ব ধরে রাখতে মরিয়া মে। সোমবার নির্বাচন পরবর্তী মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এমপিদের থেকে তার প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করেন। প্রধানমন্ত্রী বরিস জনসনও এ সময় মেকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নিজের অবস্থান আরো পাকাপোক্ত করতে এপ্রিলে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন থেরেসা মে। 8 জুনের নির্বাচনে 326টি আসন অর্জন করতে না পারায় মাত্র 10 আসনে জয়ী ডিইউপির সঙ্গে জোট সরকার গঠনের ঘোষণা দেন তিনি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। জার্মানির মিউনিখে ট্রেন স্টেশনে এক বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করে পুলিশ। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এই হামলার উদ্দেশ্য কিংবা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর বর্বরতা তদন্ত করলে রাখাইন রাজ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ার করেছেন দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। সোমবার স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোভভেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় সুইডিশ প্রধানমন্ত্রী রাখাইনের পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। ফেব্রুয়ারিতে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু মুসলমানদের গণহারে হত্যা করছে। এ সময় গণধর্ষণ সহ মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। নিরাপত্তা বাহিনীর অভিযানকে জাতি নিধন অভিযান হিসেবে অভিহিত করে জাতিসংঘ। এই ধারাবাহিকতায় মে মাসে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করে জাতিসংঘ, যার উদ্দেশ্য রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের উপর ঘটে যাওয়া বর্বরতার সঠিক কারণ অনুসন্ধান করা। শুরু থেকে এই কমিশনের বিরোধিতা করে আসছে মিয়ানমার সরকার। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের শুরুতে রাখাইনের পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি ঘটনা তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান সুইডিশ প্রধানমন্ত্রী। রাখাইনদের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সমস্যা সমাধানের জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার মূল অনুসন্ধান করে বের করতে হবে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যারা জড়িত তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এরপরই জাতিসংঘের তদন্ত প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করেন অং সান সু চি। এ সময় জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত আনান কমিশনের সক্ষমতা সম্পর্কে প্রশ্ন করা হলে শুধুমাত্র ওই কমিশনের সুপারিশই গ্রহণ করবে বলে জানান শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি। মিয়ানমার সরকার এই ঘটনার তদন্ত করছে। আনান কমিশনও নিরপেক্ষতার সঙ্গে তাদের তদন্ত কাজ অব্যাহত রেখেছে। ওই অঞ্চলের মানুষের মধ্যে সংহতি ও বোঝাপড়া বাড়ানোর মাধ্যমে তাদের মধ্যকার আতঙ্ক দূর করতে আমরা কাজ করছি। এই অবস্থায় জাতিসংঘের তদন্ত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈরী মনোভাব বাড়িয়ে দিতে পারে। গত বছর মিয়ানমারের পুলিশ চৌকিতে সন্ত্রাসী হামলায় 9 পুলিশ সদস্য নিহত হয়। এর দায় রোহিঙ্গাদের ওপর চাপিয়ে অভিযানে নামে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। জাতিসংঘ বলছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে 75,000 রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এছাড়াও বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে প্রায় 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। আফরিন জেরিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী 26শে জুন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার এই তথ্য জানানো হয়। দুই দেশের নেতার প্রথম এই বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়ানোর আশা প্রকাশ করা হয়। এছাড়া রাজনৈতিক পরিস্থিতি, সন্ত্রাস নির্মূল ও ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন মোদী। পাশাপাশি সামরিক ও প্রতিরক্ষা বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনার কথা রয়েছে। এশিয়ায় চীনের ক্রমবর্ধমান শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য ভারতকে অংশীদার হিসেবে দেখে আসছে যুক্তরাষ্ট্র। భారత్ సహా మరికొన్ని దేశాలను స్కాలో నెలకొన్న పరిస్థితులు 11 পাকিস্তানি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ভারত। কাজাখস্তানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হলো। পাকিস্তান সরকার ভারতের কাছে বন্দীদের মুক্তির দাবি জানালে কারাবন্দীদের মুক্তি দেওয়া হয়। এর ফলে দুদেশের মধ্যকার চলমান উত্তেজনা কিছুটা হলেও কমবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের এই উদ্যোগের পর পাকিস্তানের জেলে থাকা ভারতীয় বন্দীদের মুক্তি দেবে বলে আশা প্রকাশ করেছে নয়াদিল্লি। চলতি বছরের এপ্রিলে পাকিস্তানি সেনা আদালত ভারতীয় চর কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তারপর থেকেই দুদেশের তিক্ততা চরমে পৌঁছায়। পাকিস্তানের জেলে 132 জন ভারতীয় বন্দী রয়েছে, যাদের মধ্যে 57 জনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো 3 জন। সোমবার এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনী দাবি করে, ভারতীয় বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটে। কোনো উস্কানি ছাড়াই ভারতীয় সেনারা গুলি ছোড়ে বলে অভিযোগ করে পাকিস্তানি রেঞ্জার্স। এতে 2 জন কিশোর প্রাণ হারায়। তারা ভাবরা গ্রামের বাসিন্দা। তবে এ অভিযোগ অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, রোববার পাকিস্তানি সেনাবাহিনী তাদের অবস্থান লক্ষ্য করে গুলি চালায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গত বছর জুলাইয়ে ভারতীয় বাহিনীর গুলিতে কাশ্মীরে স্বাধীন আন্দোলনের নেতা বুরহান ওয়ানি ও গত মাসে আরেকজন আন্দোলনকারী নেতা নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। এ পর্যন্ত ভারতীয় বাহিনীর সঙ্গে সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার আন্দোলনকারী। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন।
রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে 1 মাসের জেল। দেশজুড়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভ কর্মসূচি থেকে আটক 1300। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের একটি তল্লাশি চৌকির কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণে এক সেনাসহ নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় শিয়া অধ্যুষিত মাসুরা জেলার আওয়ামিয়া গ্রামে এ সন্ত্রাসী হামলা হয় বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি কাতিফের 400 বছরের পুরনো শিয়া নিদর্শন ধ্বংস করে নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয় দেশটির সুন্নি সরকার। এর প্রতিবাদে সেখানকার বিক্ষুব্ধ শিয়া জনগোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সৌদি সরকারকে এই অঞ্চলের ইতিহাস ও সাংস্কৃতিক নিদর্শনগুলো সংরক্ষণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানের নানগারহার প্রদেশে মার্কিন সেনাদের গুলিতে 2 শিশু সহ 3 জন নিহত হয়েছে। মার্কিন সেনারা সোমবার নানগারহার প্রদেশের ঘানিখেল জেলা দিয়ে যাবার সময় রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়। আকস্মিক বিস্ফোরণের ঘটনায় সেনারা অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলের কাছে থাকা এক আফগান নাগরিক ও তার 2 সন্তান নিহত হয় বলে নানগারহার প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানান। এ ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় মার্কিন সেনাবাহিনী। আইএসের কাছ থেকে সিরিয়ার রাক্কা শহর পুনরুদ্ধারে মার্কিন সমর্থিত বিদ্রোহীরা অভিযান জোরদার করায় শহর ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছেন সেখানকার হাজার হাজার বাসিন্দা। সোমবার অনলাইনে প্রকাশিত ছবিতে দলে দলে বহু শরণার্থীকে শহর ছাড়তে দেখা যায়। গত কয়েকদিন ধরে রাক্কায় আইএসের অবস্থানগুলোতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ব্যাপক অভিযান চালিয়ে আসছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর সদস্যরা। এদিকে ইরাকের পশ্চিম মসুলেও আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। সোমবার ইরাকি সেনারা পশ্চিম মসুলের ওল্ড সিটির উপকণ্ঠে পৌঁছলে সেখানে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। ইরাকি বাহিনী বর্তমানে জাঞ্জিলি অঞ্চলের ঐতিহাসিক আল-নুরি মসজিদের দিকে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে। অব্যাহত লড়াইয়ের কারণে প্রাণে বাঁচতে পশ্চিম মসুল ছেড়ে যাচ্ছে বহু মানুষ। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে অভিযান চালিয়ে 4 সন্দেহভাজন আইএস জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। তাদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও 2 জন বিদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং আইএসের চিহ্নধারী কালো পতাকা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। সোমবার পুলিশ বাহিনীর রৌদান অঞ্চলের কাছে একটি দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে। পুলিশের অবস্থান টের পেয়ে জঙ্গিরা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এক পর্যায়ে 4 অস্ত্রধারী নিহত হয় বলে জানায় পুলিশ। সম্প্রতি ইরানের পার্লামেন্ট ভবন এবং ইমাম খোমেনির মাজারে আইএসের হামলার পর দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনী। মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাবে ইসরায়েল। এর জন্য মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা ইসরায়েলি বাহিনীকে সহায়তা করবে। আগামী বছর আলাস্কার কোরিয়া দ্বীপে এ পরীক্ষা চালানো হবে। ইসরায়েলের চ্যানেল 2 জানায় পরীক্ষার প্রস্তুতি শেষ হতে আরো কয়েক মাস লাগবে। এতে তাদের ব্যয় হবে $8 কোটি। এদিকে পশ্চিম তীরে আরো 8000 বসতি নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান 25 বছরের মধ্যে এটি হবে সবচেয়ে বড় বসতি নির্মাণ প্রকল্প। একই সঙ্গে গাজায় প্রতিদিন 45 মিনিট করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি নিরাপত্তা পরিষদ। My name is Nimrod, an Israeli citizen living here among Arabs in Whitechapel, London, E1, where I can also live among Arabs. বাল্টিক অঞ্চলে রুশ আগ্রাসন ঠেকাতে লিথুয়ানিয়ায় 10 দিন ব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ন্যাটো। আয়রন উলফ 2017 নামে এই সামরিক মহড়ায় অংশ নিয়েছে ন্যাটোভুক্ত 10টি দেশের প্রায় 5300 সেনা। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লিথুয়ানিয়ায় 2টি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ মহড়া শুরু হয়। আগামী 23 জুন পর্যন্ত চলা এই সামরিক মহড়ায় জার্মান নেতৃত্বাধীন ফরওয়ার্ড প্রেসেন্স ব্যাটালিয়ন গ্রুপের সক্ষমতা যাচাই করা হবে। জার্মানি ছাড়াও এতে অংশ নিচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং নরওয়ের সেনারা। আগামী জুলাইয়ে লুক্সেমবার্গের এ বাহিনীতে যোগ দেওয়ার কথা রয়েছে। চলমান এ সামরিক মহড়া লিথুয়ানিয়ার দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আইন লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার বিরোধী দলীয় নেতা এবং প্রেসিডেন্ট পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে 1 মাসের জেল দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিক্ষোভ কর্মসূচি আয়োজন ও সরকার বিরোধী বিক্ষোভ উস্কে দেওয়ারও অভিযোগ আনা হয়। এদিকে দেশব্যাপী চলমান বিক্ষোভে অন্তত 1300 বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সোভিয়েত ইউনিয়ন থেকে রাশিয়ার আলাদা হয়ে যাওয়ায় 25 বছর পূর্তি উপলক্ষে সোমবার দেশটির বিভিন্ন শহরে দুর্নীতি বিরোধী র্যালিতে যোগ দেয় হাজার হাজার মানুষ। সমাবেশে অংশ নিয়ে বিক্ষোভকারীরা সোভিয়েত আমলের বিভিন্ন স্থাপনা ভাঙার সাম্প্রতিক সরকার উদ্যোগের তীব্র সমালোচনা করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশও মারমুখী অবস্থান নেয়। এদিনের বিক্ষোভে মস্কো থেকে 800 এবং সেন্ট পিটার্সবার্গ থেকে 500 জনকে আটক করে পুলিশ। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা শান্তি চাই, বিক্ষোভ না। কিন্তু ক্ষমতার অপব্যবহার যেভাবে বেড়ে চলেছে তাতে আর কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না। সোমবার রাশিয়ার এই উপলক্ষে রাজধানী মস্কোর সাখারোভা এভিনিউ এবং ক্রেমলিনের বেরোস্কোভা স্ট্রিটে দুর্নীতি বিরোধী সমাবেশে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান নাভালনি। তবে বিক্ষোভ সমাবেশে যোগদানের আগেই তাকে তার বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। এর পরদিনই তাকে আইন লঙ্ঘন করে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ার অভিযোগে 1 মাসের জেল দেয় মস্কোর এক আদালত। নাভালনির আইনজীবী তার মক্কেলের শাস্তি রহিত করার জন্য আদালতে আপিল করলে তা খারিজ করে দেওয়া হয়। পুতিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন নাভালনি। আগামী বছরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী তিনি। 2012 সালে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের বিরুদ্ধে সর্বপ্রথম দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভের ডাক দেন নাভালনি। এরপর থেকেই সরকার বিরোধী এই বিক্ষোভ অব্যাহত রয়েছে। আফরিন জেরিন, সময় সংবাদ। বলিভিয়ায় দুর্নীতি বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার দেশের কমেডি এবং লাপাজা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে আহত হয় অনেকে। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। পরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। গেল 2 সপ্তাহ ধরে দুর্নীতি বিরোধী বিক্ষোভ করে আসছে দেশটির সাধারণ মানুষ। কৃষিপণ্য উৎপাদনে খরচ বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ভারতের মহারাষ্ট্রে আত্মহত্যা করেছে 2 কৃষক। পুলিশ জানায় কৃষি উৎপাদন ব্যয় বহন করতে সক্ষম না হওয়ায় এবং পরিবারের ভরণপোষণের ব্যয়ভার বহন করতে না পারায় আত্মহত্যা করে ওই 2 কৃষক। ভারতের বিভিন্ন প্রদেশে কৃষিকাজে পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়া এবং পারিবারিক অসচ্ছলতার কারণে প্রায়ই কৃষকরা আত্মহত্যা করে থাকে। এদিকে বেতন ভাতা বাড়ানোর দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে 48 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন চা শ্রমিকরা। ধর্মঘটের কারণে ওই অঞ্চলের প্রায় 5.5 লাখ চা বাগানে কাজ বন্ধ রেখেছেন। এর ফলে চা কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের কানসাসে বিনা দোষে 17 বছর কারাবাসের পর এক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। রিচার্ড অ্যান্টনিয়া জোন্স নামের ওই ব্যক্তিকে 1999 সালে ডাকাতি মামলায় গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে 19 বছরের কারাদণ্ড দেন। পরবর্তীতে পুলিশের তদন্ত এবং ফরেনসিক পরীক্ষায় ওই ডাকাতির ঘটনায় ওই ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় আদালত তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। মূল অপরাধীর সঙ্গে নাম ও চেহারার মিল থাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কলেরা মহামারী আকার ধারণ করেছে। কলেরা আক্রান্ত হয়ে দেশটিতে ঘণ্টায় 1 করে মানুষ মারা যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। এ পর্যন্ত 1 লাখেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। মারা গেছে 859 জন। সৌদি ও মার্কিন জোটের অব্যাহত বোমা হামলায় সেখানকার বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন এবং চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্ধ হয়েছে অনেক হাসপাতাল। দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। এর ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে ইয়েমেন কর্তৃপক্ষ। নতুন করে কলেরার প্রাদুর্ভাবে রোগীরা এক প্রকার বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় এলাকা ও গ্রিসের উপকূলীয় লিসবসে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে লিসবসে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 10 জন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পের মাত্রা ছিল 6.3। সোমবারের ভূমিকম্পে গ্রিসের উপকূলীয় অঞ্চলের অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে থাকার জন্য অধিবাসীদের অনুরোধ জানিয়েছে। গ্রিস এবং তুরস্কে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। 1999 সালে 2 দফায় ভূমিকম্পে তুরস্কে প্রায় 18,000 মানুষের মৃত্যু হয়েছিল। সিগারেট এবং এনার্জি ড্রিঙ্ক বিক্রির ওপর নতুন করে কর আরোপ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটিতে জাকাত এবং শুল্ক কর্তৃপক্ষ জানায় পণ্যগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় দ্বিগুণ কর আরোপ করা হয়েছে। আরোপ করা এই অর্থ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে বলেও জানানো হয়। কাতারের সঙ্গে সৌদি আরব সহ কয়েকটি দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে রিয়াদ। এ ধরনের কর আরোপ করে পণ্যগুলোর দাম বাড়ার আশঙ্কা করছে সৌদি নাগরিকরা। এফবিআই এর সাবেক পরিচালক জেমস কমির দেয়া সাক্ষ্যের জবাব দিতে যুক্তরাষ্ট্রের সিনেট তদন্ত কমিটির শুনানিতে হাজির হওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। গত সপ্তাহে সিনেটে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চলাকালে রাশিয়ার সঙ্গে যোগসাজশ থাকার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন কমি। ওই সাক্ষ্যে কমি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প তার প্রচারণা দলের সঙ্গে রুশ সংযোগের তদন্ত এড়াতে তাকে চাপ দিয়েছিলেন। এতে অস্বীকৃতি জানানোর কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। কমির এমন দাবির প্রেক্ষিতে মঙ্গলবার সিনেট গোয়েন্দা কমিটির শুনানিতে যোগ দেওয়ার কথা জানান সেশনস। এখানে তিনি কমিটির কঠিন প্রশ্নের মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের রুশ সংশ্লিষ্টতার ঘটনা তদন্তে এফবিআই তদন্ত দলের শুরুতে জেফ সেশনস থাকলেও পরবর্তীতে তার বিরুদ্ধে রুশ সংযোগের অভিযোগ ওঠায় তিনি সরে দাঁড়ান। মেকআপ বা পুরো চেহারা ঢেকে রাখে এমন পোশাক শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে। সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়, যা অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বরে দেশটির পরবর্তী নির্বাচনের আগে বিলটি পাশে বিরোধী দলগুলোর আইন প্রণেতারা সমর্থন দেবে বলে আশা করা হচ্ছে। খুব শিগগিরই এ সংক্রান্ত বিল পার্লামেন্টে উত্থাপনের কথা জানান দেশটির শিক্ষামন্ত্রী। বিলটি পাশ হলে নরওয়ের কিন্ডারগার্টেন, স্কুল বা বিশ্ববিদ্যালয়ে কেউ মেকআপ পরে আসলে তাদের বরখাস্ত করা হবে। একই কারণে চাকরি হারাতে পারেন অনেকেই। এর আগে ইউরোপের ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম এবং বুলগেরিয়া প্রকাশ্যে মেকআপ পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। অস্ট্রিয়ায় প্রকাশ্যে মেকআপ পরলে $172 জরিমানা গুনতে হয়। পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশের দায়ে 10 বাংলাদেশি নাগরিককে 14 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা ভারতে অবস্থানরত স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছিল বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের সবাই নারী ও শিশু। সোমবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগর নির্মাণ গ্রামে এই গ্রেফতারের ঘটনা ঘটে। স্বরূপনগর থানার পুলিশ জানান, সোমবার সকালে এলাকায় ওই 10 জনের চলাফেরা তাদের সন্দেহ হয়। পুলিশ তাদের তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতারকৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দেন। পরে বিকেলে ওই 10 জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাদেরকে 14 দিনের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সস্তা পারিশ্রমিকের কারণে নিয়োগদাতারা অবৈধ অভিবাসীদের নিয়োগদানে বেশি আগ্রহী বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতু সেরি মুস্তফার আলী। অবৈধ অভিবাসীদেরকে আশ্রয়ে এ নিয়োগ দেওয়ার অপরাধে চলতি বছরের জানুয়ারি থেকে 1 জুন পর্যন্ত 566 জন নিয়োগদাতাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। সোমবার গণমাধ্যমে তিনি বলেন, বেশিরভাগ অবৈধ অভিবাসী বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার। এদের সংখ্যা যথাক্রমে 4056 জন এবং 7490 জন। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত 19,968 জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এ সময় 30 জুনের মধ্যে অস্থায়ী এনফোর্সমেন্ট কার্ড প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ অভিবাসীদের নিবন্ধন করিয়ে নেওয়ার জন্য নিয়োগদাতাদের পরামর্শ দিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক। অন্যথায় 1 জুলাই থেকে কঠোর অভিযানের হুঁশিয়ারি দেন তিনি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংবিধান লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া হোয়াইট হাউসের। ব্যবসায়িক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার মার্কিন প্রেসিডেন্টের। কূটনৈতিক টানাপোড়েন কাটাতে জাতিসংঘের হস্তক্ষেপ আহ্বান কাতারের। সংকট সমাধানে উপসাগরীয় প্রতিনিধিদের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পানামার। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি।
এবং ব্রিটেনের সরকার গঠন নিয়ে সমঝোতায় বিলম্ব, চূড়ান্ত চুক্তির জন্য ডিইউপির সঙ্গে আলোচনায় বসছেন থেরেসা মে। ব্রেক্সিট আলোচনা পিছিয়ে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।